আমন্ত্রণ বিরতিহীন সংবাদ দুপুরে, আপনাদের সঙ্গে আছে আমি সুমনা সিং এবং জাহিদুল বাশার। শুরুতে জানিয়ে দেব শিরোনাম। দেশে ফের করোনার টিকাদান শুরু। জেলা উপজেলায় দেওয়া হচ্ছে সিনোফার্মার টিকা। সিটি এলাকায় কাল থেকে মডার্নার টিকা প্রয়োগ। করোনা আক্রান্ত উপসর্গের রাজশাহী, খুলনা সহ 16 জেলায় আরও 165 মৃত্যু। শুধু করোনাতেই মারা গেছে 98 জন। স্বল্প মূল্যে পণ্য কিনতে রাজধানীতে টিসিবি ট্রাকে ভিড়। দীর্ঘ লাইনে দাঁড়িয়েও পণ্য না পাওয়ার অভিযোগ। রাজধানীর ধূপখোলায় শর্ত ভেঙে 5 দিন আগেই বসেছে কোরবানির পশুর হাট। সীমান্ত জেলা থেকে খামারি আশায় বাড়ছে করোনার ঝুঁকি। এবং এ মাসের শেষে উত্তর মধ্যাঞ্চলে মধ্যমেয়াদী বন্যার পূর্বাভাস। আগামী সপ্তাহে ফের হতে পারে ভারী বৃষ্টি। প্রধান খবরগুলো জানাচ্ছিলাম, এবার পুরো খবর। করোনা মোকাবিলায় সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে শুরু হয়েছে সিনোফার্মের টিকাদান। সকাল থেকে শুরু হয় এই কার্যক্রম, আর দেশের সব সিটি কর্পোরেশনে কাল থেকে শুরু হবে মডার্নার টিকা প্রয়োগ। প্রতিদিনই বাড়ছে দেশে করোনা শনাক্তের হার ও মৃত্যু। টিকা নিয়ে সংকট কেটে যাওয়ায় দেশে আবারও শুরু হলো গণটিকাদান কর্মসূচি। দেশজুড়ে জেলা ও উপজেলা পর্যায়ে চীনের সিনোফার্মের টিকা দেয়া শুরু হয়েছে আজ। দেশে অক্সফোর্ডের টিকাদান শুরু হয় 7 ফেব্রুয়ারি। প্রথম ডোজ পান 58,20,000-এর বেশি মানুষ। তবে প্রায় 44 লাখ মানুষকে দ্বিতীয় ডোজ দেওয়ার পর টিকা সংকটে গণটিকাদান বন্ধ হয়। টিকাদান শুরুর খবরে দ্বিতীয় ডোজে টিকার খোঁজে সকাল থেকেই তাই ভিড় ছিল বিভিন্ন কেন্দ্রে। তবে দ্বিতীয় ডোজে ভিন্ন ধরনের টিকা না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। তাই যারা নিবন্ধন করে এখনও টিকা নেননি, শুধু তাদেরকেই সিনোফার্মের প্রথম ডোজ দেয়া হচ্ছে আজ। খুব ইজি, মানে একটা পিঁপড়া কামড় দিলে টের পাওয়া যায়, কিন্তু আমি ইনজেকশন দিলাম, আমি টের পেলাম না। এত ইজি। এখন মনে করলাম না, সবাই দিচ্ছে, সবাই তো সাকসেসফুল, ভালো সবাই, এই জন্য ভাবলাম যে আমরাও দিয়ে নিই, নিরাপদে থাকি। দ্বিতীয় পর্যায়ে গণটিকাদানের আওতায় 12টি মহানগরে মঙ্গলবার থেকে দেয়া হবে মডার্নার টিকা। যুক্তরাষ্ট্র থেকে আসা মডার্না টিকার 12,000 ডোজ রংপুরে পৌঁছেছে গতকাল মধ্যরাতে। কোল্ড চেইন নিশ্চিত করে পরিবহনের দায়িত্বে থাকা বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস রাতে রংপুর সিভিল সার্জনকে এই টিকা হস্তান্তর করে। যারা রেজিস্ট্রেশন করেছেন, আগে রেজিস্ট্রেশন করেছেন এবং রেজিস্ট্রেশন এখনও করছেন, তাদেরকে আমরা মেসেজ পাঠিয়ে পর্যায়ক্রমে এই ভ্যাকসিনটি দেব। ফ্রিজার টেম্পারেচার লাগে -50 ডিগ্রি সেন্টিগ্রেড অ্যান্ড -15 ডিগ্রি সেন্টিগ্রেড, এবং রেফ্রিজারেটর টেম্পারেচার লাগে 2 to 8 ডিগ্রি সেন্টিগ্রেড। সিভিল সার্জন মহোদয়কে আমরা 12,000 ডোজটা তাকে বুঝিয়ে দিয়েছি। বগুড়ার মোট 14টি কেন্দ্রের মধ্যে মোহাম্মদ আলী হাসপাতাল, শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল ও পুলিশ হাসপাতালে আজ থেকে সিনোফার্মের টিকা দেয়া শুরু হয়েছে। বাকি 11টি উপজেলায় শুরু হবে আগামীকাল থেকে। এছাড়া শুক্রবার বগুড়ায় পৌঁছেছে 52,800 মডার্নার টিকা। আমাদের হাসপাতালে বুথের সংখ্যা 2টি এবং প্রতি বুথে সর্বোচ্চ টিকা দেওয়ার ক্ষমতা আমাদের 200 জন। সেই ক্ষেত্রে আমরা প্রতিদিন 400 জনকে টিকা দিতে পারি। বয়সসীমা কমানোয় নতুন টিকা আসার খবরে নিবন্ধন বেড়েছে। রোববার বিকেল পর্যন্ত দেশে টিকার জন্য নিবন্ধন করেছে মোট 90,53,384 জন। মাহমুদুন নবী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আবার শুরু হয়েছে সারা দেশে করোনার গণটিকাদান। বিস্তারিত জানবো, রাজশাহী থেকে রয়েছেন আমাদের সহকর্মী মাইনুল হাসান। মাইনুল, রাজশাহী সিটি এলাকায় কাল থেকে মডার্নার টিকা শুরু হবে এবং আজ থেকে জেলা শহর এবং উপজেলাগুলোতে কিন্তু টিকা দেওয়া চলছে। একটু জানতে চাইবো, মানুষের আসলে সাড়া কেমন, এখন টিকা দেওয়ার ব্যাপারে মানুষ কতটা কি আগ্রহী? আসলে রাজশাহী যেহেতু করোনার হটস্পট এবং করোনার টিকা নেওয়ার ব্যাপারে মানুষের ব্যাপক সাড়া। আমরা সিভিল সার্জনের সাথে কথা বলি, তারা বলছে যে প্রতিদিন যে পরিমাণ রেজিস্ট্রেশন শুরু হয়েছে তাতে মানুষের যে বেশ সাড়া পড়েছে টিকা দেওয়ার ব্যাপারে, সেইটি তারা জানিয়েছেন। জানিয়ে রেখেছি রাজশাহী সিটি কর্পোরেশনের এলাকায় আজকে সিনোভ্যাক্সের বা সিনোফার্মার টিকা দেওয়া হচ্ছে। আগামীকাল থেকে মডার্নার টিকা দেওয়া শুরু হবে এবং রাজশাহীর সকল উপজেলাতে কিন্তু আজকে ভ্যাকসিন কার্যক্রম শুরু করা সম্ভব হয়নি, কেননা কয়েকটি উপজেলায় শুরু হলেও কিন্তু বাকিগুলোতে এখন প্রস্তুতি তারা সম্পূর্ণ করেনি বলে সেগুলো শুরু হয়নি। তবে সিভিল সার্জন বলছে যে আগামীকাল থেকে রাজশাহী সিটি কর্পোরেশন এলাকায় মডার্নার টিকা এবং উপজেলা পর্যায়ে সকল হাসপাতালগুলোতে সিনোভ্যাক্সের টিকা দেওয়া শুরু হবে। এবং তিনি জানিয়েছেন যে গত 19 জুন থেকে রাজশাহীতে যে টিকা দেওয়া শুরু হয়েছে, প্রথম অবস্থায় কিন্তু
মেডিকেল কলেজের শিক্ষার্থীদের গত 6 জুলাই থেকে কিন্তু একেবারে গণটিকা দেওয়া যেটি সেটি। তো ওই 19 জুন থেকে গতকাল পর্যন্ত রাজশাহীতে টিকা নিয়েছে প্রায় 5284 জন। এবং যদি বলি যে একবার শুরু থেকে তো প্রথম ডোজ যারা নিয়েছেন রাজশাহীতে 1,33,774 জন এবং দ্বিতীয় ডোজ নিয়েছেন 81,640 জন। এবং সিভিল সার্জন বলছে যে রাজশাহীতে সিনোভ্যাক্সের যে টিকাটা সেটি প্রায় 60,000 মজুদ আছে এবং মডার্না যে টিকাটি সেটি তারা বলছে যে 18,000, অর্থাৎ টিকার প্রাপ্যতা নিয়ে কিন্তু কোনো সংকট নেই। এবং তিনি বলছেন যে টিকা মজুদ আছে সেইটি দিয়ে বর্তমানে তাদের যে চাহিদা সেইটি কিন্তু তারা সম্পূর্ণ করতে পারবে। এবং মডার্না যে টিকাটি 18,000 এসছে সেটি যেটি শেষ হওয়ার আগেই কিন্তু আরও 18,000 আসবে এবং তারপরে আরও 36,000 আসবে। অর্থাৎ টিকা মানুষের যে চাহিদা সেই অনুযায়ী প্রত্যেককে সরবরাহ করা যাবে এবং চিকিৎসকরা কিন্তু বলছে। মাইনুল, আরেকটা বিষয় একটু জানতে চাইবো, কাল থেকে যেই মডার্নার টিকা সিটি কর্পোরেশন এলাকায় দেওয়া হবে এবং সিনোফার্মের যে টিকা দেওয়া হচ্ছে, এগুলোর ব্যাপারে যে টিকা দান যে কেন্দ্রগুলো রয়েছে সেখানের প্রস্তুতি কেমন? মানুষ কত সহজে যে দিয়ে আসতে পারবেন সেখানকার প্রিপারেশন একটু জানাবেন। হ্যাঁ, যেহেতু রাজশাহী সদরে কিন্তু বা সিটি কর্পোরেশন এলাকায় টিকা দেওয়া হচ্ছে, পুলিশ হাসপাতাল, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল, এগুলোতে কিন্তু প্রতিনিয়ত টিকা দেওয়া হচ্ছে, অর্থাৎ এগুলোর প্রস্তুতি কিন্তু একেবারে শতভাগ সম্পূর্ণ বলা যায়। মানুষ গেলেই সেখানে তাদের যে নিবন্ধন কার্ড রয়েছে সেইটি প্রদর্শনের পরে কিন্তু তারা সহজে টিকা নিতে পারছেন, সেক্ষেত্রে তাদের কোনো জটিলতা নেই। তবে উপজেলা পর্যায়ে যেহেতু সবগুলো উপজেলায় প্রস্তুতি সম্পূর্ণ করতে পারেনি আজকে, সিভিল সার্জন বলছেন যে তারা এর মধ্যে আজকের মধ্যে রাজশাহীর সকল উপজেলা যে স্বাস্থ্য কমপ্লেক্সগুলো আছে সেগুলোতে তাদের যে প্রস্তুতি সেইটি একেবারে সম্পূর্ণ করবেন এবং সেখানে মানুষ তাদের নিবন্ধন কার্ড নিয়ে গেলেই তারা কিন্তু সেখানে ভ্যাকসিন দিতে পারবে। এবং এই টিকা দেওয়ার জন্য যাদের স্বাস্থ্যকর্মী যাদের প্রশিক্ষণ বা অন্য কিছু দরকার সেগুলি কিন্তু একেবারেই তাদের সম্পূর্ণ। রাজশাহী থেকে জানাচ্ছেন আমাদের সহকর্মী মাইনুল হাসান। এদিকে কুর্মিটোলা, শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার, ঢাকা মেডিকেল, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় সহ রাজধানীর 7টি কেন্দ্রে চলছে ফাইজারের টিকা প্রয়োগ। এসব কেন্দ্রে রোববার পর্যন্ত ফাইজারের প্রথম ডোজের টিকা পেয়েছেন 22,342 জন। প্রবাসী ছাড়াও ফাইজারের টিকা পাচ্ছেন বিশ্ববিদ্যালয়ের আবাসিক শিক্ষার্থী সহ আগে নিবন্ধন করা সাধারণ মানুষ। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে টিকা কেন্দ্রে রোববার টিকা নিয়েছেন 1,152 জন। SMS পাওয়ার পর টিকাদান কেন্দ্রে যাওয়ার পরামর্শ দিয়ে হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার টিকা হাতে পেলেই দ্বিতীয় ডোজের জন্য অপেক্ষারত মানুষদের SMS করে জানানো হবে। আমি সৌদি আরব থাকি, টিকা নিতে আসছি আর কি। তো আমি প্রথম ডোজ নিতে চাচ্ছি। 1 উইক আগে আমি SMS রেজিস্ট্রেশন করেছি আর আমি কালকে SMS পেয়েছি। বেশিরভাগই এখন আমাদের কাছে ফাইজারের টিকা নেওয়ার জন্যই আসতেছেন। এভরিডে 1200-1300 করে আমরা দিয়ে আসতেছি। আর প্রবাসী বেশিরভাগই প্রবাসী, 900-950 প্রবাসী। আজকেও আমরা প্রায় 1300 প্রবাসীদের আমরা দিব। করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে 24 ঘন্টায় রাজশাহী, খুলনা সহ 16 জেলায় আরও 165 জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে শুধু করোনাতে মারা গেছে 98 জন আর উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে 67 জনের। মৃত্যু ও সংক্রমণের নতুন নতুন রেকর্ডের মধ্যে চিকিৎসকরা জোর দিচ্ছেন সচেতনতা বাড়ানোর উপর। খুলনার 4 হাসপাতালে করোনা ইউনিটে 18 জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে 13 জন করোনা ও 5 জন উপসর্গ নিয়ে চিকিৎসাধীন ছিলেন। কুষ্টিয়ায় 24 ঘন্টায় করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন 13 জন। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে 24 ঘন্টায় করোনায় 6 ও উপসর্গ নিয়ে 4 জন মারা গেছেন। যশোরে করোনায় সর্বোচ্চ 12 জনের মৃত্যু হয়েছে। এছাড়া উপসর্গ নিয়ে মারা গেছেন 5 জন। বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন 19 জন। সাধারণত এই খুব বেশি অসুবিধা না হলে বাসা থেকে বের হয় না। সুতরাং অনেক রোগী আমরা খেয়াল করে দেখছি যে যখন খুব রোগের খুব জটিল অবস্থায় পড়ে যায় বা একেবারে খুব বেশি কষ্ট পায় তখনই কিন্তু তারা হসপিটালমুখী হয়। এটা মৃত্যু কিন্তু একটি অন্যতম। রংপুরে 24 ঘন্টায় সর্বোচ্চ 11 জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে করোনা আক্রান্ত হয়ে 6, উপসর্গ নিয়ে 5 জন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। সংক্রমণ নিয়ন্ত্রণে সবার স্বাস্থ্যবিধি মেনে চলার উপর গুরুত্ব দেন চিকিৎসকরা। বাগেরহাটে মানুষজন অন্যান্য জায়গার চেয়ে লকডাউনটা মানার প্রবণতাটা একটু বেশি, যার ফলাফল আমরা এখন পাচ্ছি একটুখানি কমে আসছে। তো আমি সকলকে আহ্বান জানাবো যে আমরা লকডাউনটা যেটা চলছে সেটা যদি আরও 2 সপ্তাহ মেনে চলে আমার মনে হয় সংক্রমণটাকে আমরা একটু কমে নিয়ে আসছি। বগুড়ায় 24 ঘন্টায় করোনায় 8, উপসর্গে 6 জনের মৃত্যু হয়েছে। ময়মনসিংহে 17 জন মারা গেছেন। এর মধ্যে উপসর্গ নিয়ে মারা গেছেন 11 জন। এখন যেভাবে রোগীর সংখ্যা বাড়ছে আমরা চেষ্টা করতেছি রোগীকে বিছানা দেওয়ার, রোগীকে অক্সিজেন দেওয়ার। কিছু সংখ্যক রোগী এখন ফ্লোরে আছে,
সেখানে আমরা ম্যাট্রেস দিচ্ছি, অক্সিজেন সিলিন্ডার দিচ্ছি, যাতে কোনোভাবেই তার চিকিৎসা কার্যক্রমটা যাতে ব্যাহত না হয়। এছাড়া করোনা আক্রান্ত হয়ে চট্টগ্রামে 9, ঝিনাইদহে 6, দিনাজপুরে 4 ও চুয়াডাঙ্গায় 3 জনের মৃত্যু হয়েছে। রেশমি নন্দী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। যশোর শত সীমান্ত এলাকার করোনা পরিস্থিতির খবর নিয়ে এই মুহূর্তে আমাদের সাথে সেখান থেকে যুক্ত আছেন সহকর্মী জিয়াউল হক। জিয়া, যশোরে আজকের সর্বশেষ করোনার পরিস্থিতি কি? আরেকটি বিষয়, অনেকদিন তো হয়ে গেল যশোর একেবারে করোনার চূড়ায় রয়েছে, এখন সর্বশেষ কি পরিস্থিতি বোঝা যাচ্ছে, কমের দিকে কিনা? দেখুন, আজ কিন্তু যশোরে 12 জনের মৃত্যু হয়েছে করোনায় আক্রান্ত হয়ে, এবং এটি কিন্তু সর্বোচ্চ রেকর্ড। এর আগে এই রেকর্ড ছিল 10 জনের, তার সংখ্যাটি 10 জন ছিল। আমরা দেখেছি যে যশোরে কিন্তু দিন দিন করোনায় মৃত্যুর সংখ্যা বাড়ছে। এ পর্যন্ত জেলায় 230 জনের মৃত্যু হয়েছে, এবং এই 230 জনের ভেতরে 85 জনই কিন্তু চলতি মাসের এই 12 দিনের ভেতরেই মারা গিয়েছেন। এর কারণটি চিকিৎসকরা যেটি বলছেন যে একদম শেষ মুহূর্তে যখন পৌঁছাচ্ছেন একজন রোগী, তখন কিন্তু তিনি আসলে হাসপাতালে আসছেন বা চিকিৎসকের শরণাপন্ন হচ্ছেন। অর্থাৎ এর আগ পর্যন্ত কিন্তু তিনি বাড়িতে থেকেই চিকিৎসা নিচ্ছেন, অথবা চিকিৎসকদের সাথে কিন্তু কোনো পরামর্শ না করেই গ্রাম্য চিকিৎসক যারা আছেন তাদের মাধ্যমে তিনি পরামর্শ নিয়ে তাদের চিকিৎসা ব্যবস্থা সারছেন। এই কারণেই কিন্তু মূলত আসলে মৃত্যুর সংখ্যাটি বাড়ছে, এমনটি কিন্তু স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে বলা হচ্ছে। তবে আজকে 311 জন যশোরে শনাক্ত হয়েছেন। এই শনাক্তের বিষয়টি আমরা কিন্তু দেখেছি যে গত মাসে এটি কিন্তু প্রায় 50 ছাড়িয়ে গিয়েছিল শতাংশের দিক থেকে, সেটি কিন্তু আজকে মাত্র 33, এবং গত 4-5 দিন ধরেই কিন্তু আমরা দেখেছি যে সংক্রমণের সংখ্যা 33-এর আশেপাশেই ঘোরাঘুরি করছে। তার মানে সংক্রমণ একটু কমলেও মৃত্যুর সংখ্যা কিন্তু আবার বাড়ছে। একটু জানতে চাইবো, চিকিৎসকরা গত বেশ কিছুদিন ধরে বলছেন যে রোগীরা একেবারে শেষ সময় আসার কারণে এই মৃত্যুর সংখ্যাটা বাড়ছে, কিন্তু রোগীরা যদি প্রথম দিকে আসে, যখন স্বাভাবিক পরিস্থিতি বা কম গুরুত্বপূর্ণ তাদের চিকিৎসা নেওয়াটা, সেই সময় আসলে কি হাসপাতালগুলোতে সেই সক্ষমতা আছে তাদের জায়গা দেওয়ার? হ্যাঁ, এই বিষয়টি কিন্তু একটি বড় কারণ হয়ে দাঁড়িয়েছে। আমি দেখেছি যে যশোর করোনা হাসপাতাল, অর্থাৎ যশোর সদর হাসপাতাল, যেটি করোনা ডেডিকেটেড ইউনিট হিসেবে ব্যবহৃত হচ্ছে, এখানে কিন্তু আজকেও 164 জন রোগী রেড জোনে চিকিৎসা সেবা নিচ্ছেন, অথচ সেখানে কিন্তু বেড আছে মাত্র 150টি। এইটি একটি যেমন কারণ যে হাসপাতালে শয্যা সংকট আছে, তেমনি কিন্তু আরেকটি বড় কারণ আমরা দেখেছি ইতিপূর্বে আমরা যখন গ্রাম অঞ্চলে প্রতিবেদন করতে গিয়েছিলাম, তখন আমরা যে জিনিসটি দেখেছি সেটা সাধারণ মানুষের ভেতরে কিন্তু সচেতনতার অভাব, অর্থাৎ তারা যে এক ঘরে হয়ে যাবে এমন একটি ভয় কিন্তু তারা পাচ্ছেন। বেশ কিছু জায়গা থেকে আমরা সংবাদ পেয়েছি যে যারা করোনায় আক্রান্ত হয়ে মারা যাচ্ছেন তাদের দাফন করার জন্য বা সৎকার করার জন্য কিন্তু মানুষ পাওয়া যাচ্ছে না। এই বিষয়টিকে কিন্তু তারা আসলে প্রায়োরিটি দিচ্ছেন, এবং এই প্রায়োরিটি দেওয়ার কারণেই কিন্তু যারা আসলে অসুস্থ হচ্ছেন বা করোনার উপসর্গ যাদের দেখা যাচ্ছে, তারা কিন্তু আসলে চিকিৎসকের দ্বারস্থ হচ্ছে না। চিকিৎসকরাও কিন্তু ঠিক একই কথাই বলছেন। তবে সেক্ষেত্রে যদি সচেতনতা বৃদ্ধি করা যেত, পাশাপাশি করোনার যে রেড জোন অর্থাৎ শয্যা সংখ্যা যদি বৃদ্ধি করা যেত, সেক্ষেত্রে কিন্তু হয়তো অনেক রোগী আসতেন। যদিও স্বাস্থ্য বিভাগ এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে যশোরে বেশ কয়েকটি বেসরকারি হসপিটালে ইতিমধ্যেই রেড জোন ঘোষণা করা হয়েছে। সেখানে যদি আসলে আরো কিছু শয্যা সংখ্যা বাড়ানো যেত, এবং এই প্রক্রিয়াটিকে যে সরকারিভাবে যে ফ্রি বলা হচ্ছে সেটি যদি নিশ্চিত করা যেত, সেক্ষেত্রে হয়তোবা আরো বেশ কিছু রোগী আসতেন। আপনাকে অনেক ধন্যবাদ। আপনি ঠিকই বলছিলেন, গ্রাম এলাকায় করোনার উপসর্গ বা করোনা নিয়ে অনেকেই তথ্য গোপন করছে, যেটা আরেকটি বড় সংকট। রাজধানীতে বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের কনভেনশন সেন্টারে 1000 বেডের করোনা হাসপাতাল হচ্ছে। এতে থাকবে 400 আইসিইউ বেড ও 400 এইচডিইউ বেড। 1 মাসের মধ্যে হাসপাতালটি চালু হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক। দেশে 1 সপ্তাহ ধরে দৈনিক গড়ে করোনা রোগী শনাক্ত হচ্ছে 10,000-এর উপরে। রাজধানীর বেশিরভাগ সরকারি হাসপাতালে আইসিইউ বেড ফাঁকা নেই। সাধারণ শয্যাও সব ভর্তি হয়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। পরিস্থিতি বিবেচনায় রাজধানীতে ফিল্ড হাসপাতাল করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের কনভেনশন সেন্টারে হচ্ছে 1000 বেডের করোনা হাসপাতাল। এখানে থাকবে 400 আইসিইউ বেড, 400 এইচডিইউ বেড, আর সাধারণ বেড থাকবে 200টি। থাকবে সেন্ট্রাল অক্সিজেন লাইন। এরই মধ্যে শুরু হয়েছে কাজ। বঙ্গবন্ধু কনভেনশন সেন্টারটি বেশ ভালো, ওখানে অনেক কিছু সুবিধা এখনই আছে। ওখানে যেমন ধরেন এয়ার কন্ডিশন সিস্টেম আছে, পানির ব্যবস্থাটা আছে, এবং ইলেকট্রিসিটির ব্যবস্থাটা আছে। ভিতরে ইন্টারনাল যে সাজসজ্জাও খুবই সুন্দর এবং ভালো আছে।
আমরা ওখানে অক্সিজেন লাইন লাগাতে হবে আমাদের, নতুন করে আমাদের ওখানে কিছু মেডিকেল যন্ত্রপাতি স্থাপন করতে হবে। স্বাস্থ্যমন্ত্রী জানান, মহাখালীতে 1000 বেডের করোনা হাসপাতাল চালু হয়েছে 24 দিনে। বঙ্গবন্ধু কনভেনশন সেন্টারের 1000 বেডের করোনা হাসপাতালও 1 মাসের মধ্যেই চালু হবে। সবকিছু করতে 1000 বেড হাসপাতাল, অর্থাৎ যেখানে আইসিইউ 400 থাকবে, এইচডিইউ 400 থাকবে, এটা তো বেশ একটা বড় একটা বলতে পারেন করোনা হাসপাতাল। এটাও মাসেখানি লাগবে, আমরা মনে করি তার থেকে কমে আমরা চেষ্টা করব। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে 1000 বেডের ডিএনসিসি করোনা হাসপাতালেও যুক্ত হচ্ছে 400 বেড। হাসপাতাল চালাতে প্রয়োজনীয় জনবল যোগানই বড় চ্যালেঞ্জ বলছে স্বাস্থ্য বিভাগ। হাসান মিসবাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। গোপালগঞ্জের করোনা রোগীদের জন্য 20টি অক্সিজেন সিলিন্ডার সেট দিয়েছে ঢাকা ক্লাব। দুপুরে ঢাকা ক্লাবে গোপালগঞ্জ হাসপাতাল কর্তৃপক্ষের কাছে এসব সিলিন্ডার সেট হস্তান্তর করে ক্লাব কর্তৃপক্ষ। এ সময় দেশের বেশ কয়েকটি গণমাধ্যমের সম্পাদকেরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের বার্তা প্রধান সম্পাদক আশিস সৈকত, দৈনিক সমকালের সম্পাদক মুস্তাফিজ শফি, ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত এবং দৈনিক যুগান্তরের সম্পাদক সাইফুল ইসলাম। এই উদ্যোগের জন্য ধন্যবাদ জানিয়ে তারা বলেন, অতীতেও বিভিন্ন সময় সামাজিক দায়িত্ব পালন করেছে ঢাকা ক্লাব। ক্লাবের সভাপতি খন্দকার মশিউজ্জামান রোমেল বলেন, 130 বছর বয়সী ক্লাবটি সবসময় বিভিন্ন সংকটে মানুষের পাশে দাঁড়িয়েছে। ভবিষ্যতেও এই কার্যক্রম অব্যাহত থাকবে। আমরা যেভাবে আপনাদের সাথে দাঁড়াচ্ছি, এগুলোর বিতরণ, এগুলোর ব্যবস্থাপনা, যারা আপনারা সিভিল সার্জন সাহেবের অফিস থেকে যারা আসছেন, আপনাদের কাছে আমাদের অনুরোধ থাকবে, আমাদের পক্ষ থেকে যতটুকু সম্ভব আমরা করব, আপনাদের মাঠ পর্যায়ে যাতে এই সমন্বয়টা ঠিক থাকে। দেখছেন বিরতিহীন সংবাদ দুপুর। সংবাদে আরো যা থাকছে। নারায়ণগঞ্জের 2টি জঙ্গি আস্তানা থেকে বোমা ও বিপুল পরিমাণ সরঞ্জাম উদ্ধার। নব্য জেএমবির 2 সদস্য গ্রেপ্তার। কলকাতায় জেএমবি জঙ্গি সন্দেহে 3 বাংলাদেশিকে গ্রেপ্তার। ভারতীয় পক্ষ এখনো কিছু অবহিত করেনি, জানালো পুলিশের সিটিটিসি। লকডাউনের 12তম দিনে রাজধানীর বিভিন্ন এলাকায় মানুষের ভিড় চোখে পড়ার মতো। তবে সকাল থেকেই সড়কে তৎপর রয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। প্রধান সড়ক কিছুটা নিয়ন্ত্রণে থাকলেও পাড়া মহল্লায় অবাধে বের হচ্ছেন সাধারণ মানুষ। গন্তব্যে যেতে অনেকে দেখাচ্ছেন নানা অজুহাত। রাজধানীর উত্তরা, মিরপুর, গাবতলী, যাত্রাবাড়ি সহ বিভিন্ন এলাকার সড়কে লোক সমাগম অন্য দিনের তুলনায় সোমবার একটু বেশিই ছিল। বিধিনিষেধ কার্যকরে রাজধানীর বিভিন্ন চেকপোস্টে গাড়ি ও মানুষকে থামিয়ে জানতে চাওয়া হচ্ছে বাইরে চলাচলের কারণ। জরুরি প্রয়োজন ছাড়া কেউ বের হলে বাসায় ফেরত পাঠানো হচ্ছে, করা হচ্ছে জরিমানা ও গ্রেপ্তার। তবে রাস্তায় রিকশার পাশাপাশি বেড়েছে ব্যক্তিগত গাড়ি ও মোটরসাইকেলের সংখ্যা। এদিকে চলমান কঠোর বিধিনিষেধের মেয়াদ আরও বাড়তে পারে বলে ইঙ্গিত দিয়েছেন নৌ প্রতিমন্ত্রী। তিনি বলেন, জাতীয় কমিটির পরামর্শে সিদ্ধান্ত চূড়ান্ত করা হবে। আজ বা কাল নতুন প্রজ্ঞাপন জারি হতে পারে। লকডাউনে রাজধানীর সার্বিক পরিস্থিতি নিয়ে আরও জানাতে মহাখালী থেকে যোগ দিয়েছেন সহকর্মী বুদ্ধদেব কুণ্ড। লকডাউনের 12তম দিন চলছে, প্রভাব কতটা সেটি তো বলবেনই। রাজধানীবাসী কিছুটা সচেতন হয়েছেন কিনা, নাকি বিনা কারণেই বের হচ্ছেন আবার দেখাচ্ছেন নানা অজুহাত? রাজধানীবাসী আগের চেয়ে কিছুটা সচেতন হলেও করোনা নিয়ন্ত্রণে যে একটি কার্যকরী লকডাউন 1 জুলাই থেকে চলছে, জাতীয় পরামর্শক কমিটি এবং সরকারের উচ্চ পর্যায়ের সিদ্ধান্তের পরেও কিন্তু আজকে আমরা এই 12তম দিনেও কিন্তু দেখতে পাচ্ছি যে প্রচুর যানবাহন ঢাকার বিভিন্ন রাস্তায় চলাচল করছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর তৎপরতা থাকলেও কিন্তু আমরা তাদের সঙ্গে কথা বলেছিলাম, তারা কিছুটা অসহায়তাও প্রকাশ করেছে। তারা বলছেন যে এখানে যারা বের হয়েছে এদের মধ্যে খুব কম সংখ্যকই এমনি বের হয়েছে এবং তাদেরকে তারা বাড়িতে আবার ফিরিয়ে দিচ্ছে, কিন্তু বেশিরভাগ যানবাহনের বিভিন্ন কারণ দেখিয়ে কিন্তু তারা বের হচ্ছে এবং তাদের অনেককেই
জরিমানা সহ অন্য যে সিদ্ধান্তগুলো নেওয়া হয়েছে সেটা করা যাচ্ছে না, কারণ তারা কলকারখানায় যাওয়া থেকে শুরু করে যৌক্তিক বিভিন্ন কারণ দেখাচ্ছেন বলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আমাদের জানাচ্ছেন। এবং আপনি যেমনটি বলছিলেন যে 12তম দিন চলছে এবং জাতীয় পরামর্শ কমিটির একটি সভা আজকে সন্ধ্যায় হবে বলে আমরা জানতে পেরেছি। সেই পরামর্শ কমিটির একটি সিদ্ধান্ত আজকে সন্ধ্যার পরে আসবে। আপনি জানেন যে করোনা পরিস্থিতি বাংলাদেশে সব ধরনের রেকর্ড ভেঙেছে এবং সবচেয়ে উদ্বেগজনক হলো এটা কিন্তু গ্রাম পর্যায়ে ছড়িয়ে পড়েছে এবং গ্রামের সাধারণ কৃষিজীবী মানুষ থেকে শুরু করে বলবেন যে প্রধান সড়ক নিয়ন্ত্রণে থাকলেও পাড়া মহল্লায় লকডাউনের কিন্তু বালাই আমরা দেখতে পাচ্ছি না, সেটি আসলে নিয়ন্ত্রণ করা যাচ্ছে না কেন? হ্যাঁ, পাড়া মহল্লায় এর আগে পরামর্শ কমিটি থেকে শুরু করে বা জনস্বাস্থ্যবিদ যারা ছিলেন তারা কিন্তু জানাচ্ছিলেন যে পাড়া মহল্লায় শুধু নয়, গ্রাম পর্যায়েও যদি এই করোনা সংক্রমণটা রোধ করা যায় তাহলে কিন্তু জনপ্রতিনিধিদের এগিয়ে আসতে হবে। শুধুমাত্র আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এখানে তারাই যথেষ্ট হবে না, কারণ আপনি জানেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদেরও কিছু অপ্রতুলতা আছে। এখানে জনপ্রতিনিধিদের যদি সম্পৃক্ত করা যায় তাহলে জনপ্রতিনিধিদের এই দায়িত্বটা নিতে হবে, সাধারণ মানুষকে ঘরে রাখার জন্য তাদের একটি কার্যকর পদক্ষেপ নিতে হবে বলে জানাচ্ছেন। তো আপনাকে যেটা জানাচ্ছিলাম যে আজকে সন্ধ্যার পরে জাতীয় পরামর্শ কমিটির একটি সিদ্ধান্ত আসবে এবং সেই অনুযায়ী আমরা জানতে পেরেছি যেহেতু সামনে 7 দিন পরে 21 জুলাই ঈদ আছে এবং ঈদে আপনি জানেন কোরবানির হাট থেকে শুরু করে মানুষের বাড়িতে যাওয়ার যে একটি ব্যাপার থাকে সেগুলোকে কিভাবে রোধ করা যায় সেটা নিয়ে কিন্তু মন্ত্রিপরিষদ বিভাগেও আগামীকাল একটি সিদ্ধান্ত আসবে। অর্থাৎ আজকে সন্ধ্যার পর জাতীয় পরামর্শ কমিটির যে সিদ্ধান্তটা দেয়া হবে সেই অনুযায়ী কিন্তু সরকারের উচ্চ মহল থেকে একটি গভীর পর্যবেক্ষণ করা হচ্ছে এবং সেই অনুযায়ী একটি সিদ্ধান্ত আসবে বলে আমরা জানতে পেরেছি। কিন্তু জনস্বাস্থ্যবিদরা যেমনটি বলছিলেন যে শুধুমাত্র এই কঠোর লকডাউন 2 সপ্তাহর পরেও যেহেতু এখনো থামেনি, আপনি জানেন যে স্বাস্থ্য অধিদপ্তর থেকে যেটা বলা হয়েছে কালকের প্রজ্ঞাপন অনুযায়ী 230 শুধু লকডাউনে আসলে কাজ হবে না, মানুষজনকে সচেতন হতে হবে। বুদ্ধদেব কুণ্ডু, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। এদিকে লকডাউনের 12তম দিনেও সড়কে মানুষ ও যানবাহনের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো, যেমনটি আমাদের প্রতিনিধি ঢাকা থেকে জানাচ্ছিলেন। আইনশৃঙ্খলা বাহিনীর টহলের মধ্যেও নানা অজুহাতে রাস্তায় নামছে মানুষ। সকাল থেকে বিভিন্ন জেলা শহরে টহলে নেমেছে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা। বিভিন্ন পয়েন্টে অবস্থান নিয়ে যানবাহন ও সাধারণ মানুষকে বাইরে বের হওয়ার কারণ জানতে চাইছেন তারা। তবে নিয়মিত মামলা জরিমানা করা হলেও কিছুটা শিথিল হয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা। তারা বলছেন এত মানুষকে জিজ্ঞাসাবাদের আওতায় আনা কঠিন, ব্যক্তিগত সচেতনতা না বাড়লে লকডাউন ক্রমেই অকার্যকর হয়ে পড়ার শঙ্কা তাদের। কেন তার কোনো উত্তর নাই, রেখে দিছি, এখন পড়বো কি পড়বো নেই। আসলে যতটুকু সম্ভব একা একা তাকে বাইর হয়েছি, বাজার কাঁচা বাজার করতে হবে। মানুষকে আসলে মানানোটা সবার জন্যই সো টাফ। আমরা কেউ আসলে এটা হয়তো সেইভাবে পারছি না। এটা হয়তো আমরা চেষ্টা করলে আর একটু ভালো করব, বা আরও সামনে হয়তো 2-3 দিন আছে, এরপরে কি হবে আমরা কেউ জানি না। স্বল্প মূল্যে নিত্যপণ্য ক্রয়ে রাজধানীর বিভিন্ন পয়েন্টে টিসিবি ট্রাকের সামনে আজও ভিড় করেছেন ক্রেতারা। তবে পণ্য স্বল্পতার কারণে দীর্ঘক্ষণ অপেক্ষায় থেকেও পণ্য না পাওয়ার অভিযোগ করেছেন অনেকে। টিসিবির পণ্যগুলোর মধ্যে সবচেয়ে বেশি চাহিদা সয়াবিন তেলের, কিন্তু বেশিরভাগ ট্রাকেই তেলের যোগান কম থাকায় চাহিদা অনুযায়ী ক্রেতাদের দেয়া যাচ্ছে না বলে জানিয়েছেন ডিলাররা। তবে চাল ও ডালের মজুদ যথেষ্ট রয়েছে। রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায় পণ্য কিনতে সকাল 7টা থেকেই লাইনে দাঁড়ান শত শত ক্রেতা। তবে ট্রাকের দেখা পান 3 থেকে 4 ঘন্টা পর। অতিরিক্ত ভিড়ের কারণে অধিকাংশ পয়েন্টেই স্বাস্থ্যবিধি উপেক্ষা করতে দেখা গেছে। আজকে 6 দিন ধরে ঘুরতেছি, এই পর্যন্ত পাইলাম না, যে আজকে পাইলাম। প্রতিদিনই আসতেছি, একদিনও পাই না। অনেক সিরিয়াল পিছে আসি, গাড়ি কখন আসে না কিছুই বলতে পারি না। তারপরে মনে করেন যে রোদে দাঁড়াই থাকে, এখন এই যে খালি হাতে আবার বাসায় যাই, পাই নাই। 7:30 বাজে আইসা এখন খালি হাতে ফিরে যায়। আজকে 4 দিন আসছি সকাল 8টায় তৈল, চিনি এবং ডাল নেওয়ার জন্য। তো দুঃখিত যে তৈল পেলাম না, শুধু ডাল এবং এই চিনি পেলাম। মাল না থাকলে তো আমাদের দেওয়ার কোনো সুযোগ নেই। এখানে যদি আরো 1000 লিটার থাকতো আমরা দিতে পারতাম, কিন্তু নাই তো, প্রোডাক্ট কম আছে।
সুতরাং এখানে আমাদের করার কিছু নাই। লকডাউনে কম আয়ের মানুষকে খাবারের সুযোগ করে দিচ্ছে স্বেচ্ছাসেবী সংগঠন মেহমানখানা ও নবনীড়। তবে চলমান সংকটে এই আয়োজনকে পর্যাপ্ত মনে করছেন না তারা। বলছেন, দুস্থদের সহায়তায় এখন সাধ্যমতো সবাইকে এগিয়ে আসতে হবে। সারা বছরই সুবিধা বঞ্চিতদের খাবারের আয়োজন করে লালমাটিয়ার স্বেচ্ছাসেবী সংগঠন মেহমানখানা। তবে করোনার সময় তাদের এই উদ্যোগ গতি পেয়েছে আরও। এখানে কম আয়ের মানুষ থেকে শুরু করে খেতে আসতে পারে যে কেউ। অন্যান্য সময় শুধু শুক্রবার খোলা থাকলেও লকডাউনে মেহমানদারি চলছে প্রতিদিন। আজকে এই জায়গায় সারাটা দিন পরে এই যে খাবারটা খাইলাম, এর মতন আর শান্তির খাবার নাই। কয়জনের ভাগ্য জুড়ে এটা কপালে। মাঝে মাঝে আসি তো আমরা দুজন, এখানে আমরা খাওয়াই তো প্রতিদিন। উদ্যোক্তা জানালেন, প্রতিদিন বিকেল ও রাতে থাকে খাবারের ব্যবস্থা, আর এর দায়িত্বে থাকেন বেশ কয়েকজন স্বেচ্ছাসেবী। আমার কোথায় জানি খুব বিবেকে লাগে। আমি এমন অনেক দিন গেছে যে কালকে কি করব, কালকে কোত্থেকে চাল ডাল আনবো, এটা চিন্তা করতে গিয়ে আমি রাত্রে না খেয়ে ঘুমাই যেতাম। এবার আমাদের মেহমানের সংখ্যাও বেশি, আমাদের যোগানদারের সংখ্যাও বেশি মিডিয়ার কারণে, যেটা আমরা গতবার পাইনি। করোনার বিধিনিষেধের শুরু থেকেই প্রতিদিন 300 সুবিধা বঞ্চিত মানুষের খাবারের সুযোগ করে দিচ্ছে আরেক সংগঠন নবনীড়। 5 বন্ধুর অর্থায়ন ও অনুদানে অব্যাহত আছে তাদের আয়োজন। একবেলা খাবার তো অন্তপক্ষে পাইতেছি, কিন্তু আর কোথা থেকে কোনো সাহায্যও দেয় না। যদি কেউ দেয় তাহলে খাই, নাহলে রাত্রে চপ করে খাই। আজকে হেরাজ কতদিন ধরে দুপুরে খাওয়ানো দেয়, নিয়ে খাই। যার ছিন্নমূল আছে তাদের তো সবাই তো মানে কাজ করলে খাওয়া পায় না, পায় না। তো তাদের কথা মতো চিন্তা করে আমরা আমাদের এই কার্যক্রমটার উদ্যোগ নিই এবং শুরু করি। তো গত বছর লকডাউন থেকে শুরু করে এই বছরে এই লকডাউনেও আমরা আমাদের কার্যক্রম চালু রাখছি। করোনার এই দুঃসময়ে সমাজের বিত্তবানদেরও অসহায় এই মানুষগুলোর পাশে দাঁড়ানোর আহ্বানও জানিয়েছেন তারা। সুলতানা জাহান মিতু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দক্ষিণ ঢাকার ধূপখোলা মাঠে শর্ত ভেঙে কোরবানির পশুর হাট বসিয়েছেন ইজারাদার। করোনার উচ্চ ঝুঁকিতে থাকা সীমান্ত জেলা থেকে এসেছেন ব্যবসায়ীরা, আছে ক্রেতার সমাগম, তবে নেই স্বাস্থ্যবিধির বালাই। এদিকে এসব কিছু নিয়েই জানে না ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। ঝিনাইদহ থেকে 14টি গরু নিয়ে ধূপখোলা হাটে এসেছেন মানোয়ার। লকডাউনে রাস্তা ফাঁকা, তাই আগেভাগেই এসেছেন রাজধানীতে। নিয়ম ভেঙে তার জন্য হাটে জায়গা করে দিয়েছেন ইজারাদার। আগে আগে আসি, পথে খুব জাম হচ্ছে, তাড়াতাড়ি আসি, বড় গরু তো আর কি শুয়ে মেয়ে বলি জাম হলে দেখা স্টক করে। মানোয়ারের মতো কয়েকশো ব্যবসায়ী এখন ধূপখোলা হাটে এসেছেন। ক্রেতা, চলছে দরদামও। এখন তো একটু স্বাভাবিক, একটু বেশি চাইবে পরিস্থিতি বুঝে এখন তো ঘুরতে আসছি, নিব তো 2 দিন আগে। হাটে ক্রেতা বিক্রেতা কেউই মানছেন না স্বাস্থ্যবিধি। অনেকের মুখে মাস্কও নেই। মাস্ক কথা বলে বুঝতে পারছে না, আমাদের ভাষা আর ওনাদের ভাষা আলাদা মতন, সেজন্য মাস্ক খুলে কথা বলছিলাম। মাস্ক নাই কেন? ইজারার শর্ত অনুযায়ী হাট বসার কথা 16 জুলাই থেকে, তবে এর 1 সপ্তাহ আগেই উঠেছে কোরবানির পশু। এ হাটের ইজারা নিয়েছেন গ্যান্ডারিয়ার জাতীয় পার্টির নেতা মনিরুল হক রবিন। হাট বসানোর কথা অস্বীকার করে ফোন কেটে দেন তিনি। আপনি যে হাটটা বসিয়েছেন, আপনার তো এখন হাট বসানোর কথা না, কিন্তু কিভাবে বসালেন? আপনার ধূপখোলা মাঠে। এদিকে ধূপখোলা মাঠে আগে হাট বসানোর কথা জানেন না দক্ষিণ সিটির প্রধান নির্বাহী কর্মকর্তা। বলছেন, শর্ত ভাঙায় ইজারাদারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এবং হাটগুলোতে আমাদের যে সরকারি যে গাইডলাইনগুলো মেনে চলছে কিনা সবগুলো বিষয়ে আমরা মোবাইল কোর্টের মাধ্যমে আমরা এগুলো পর্যবেক্ষণ করব এবং প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নিব। কোরবানির পশুর হাটে স্বাস্থ্যবিধি নিশ্চিতে মাঠে থাকার কথা সিটি কর্পোরেশনের কর্মকর্তাদের। তবে ধূপখোলার হাটে এখনও তাদের দেখা যায়নি। আর হাটের পাশেই অফিস থাকলেও এ বিষয়ে পদক্ষেপ নেননি 45 নম্বর ওয়ার্ড কাউন্সিলর। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। নারায়ণগঞ্জের 2টি জঙ্গি আস্তানায় অভিযান চালিয়ে বোমাসহ বিপুল পরিমাণ বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করেছে পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট সিটিটিসি। এর আগে আটক করা হয় 90 জেএমবির সামরিক শাখার 2 সদস্যকে। সিটিটিসি প্রধান জানান, সিদ্ধিরগঞ্জ সাইনবোর্ড এলাকায়
পুলিশ বক্সে বোমা হামলার সাথে তারা জড়িত। রোববার বিকেলে রাজধানীর যাত্রাবাড়ি এলাকা থেকে গ্রেপ্তার হয় আব্দুল্লাহ আল মামুন নামের এক মুয়াজ্জিন। পুলিশের দাবি সে জেএমবির সামরিক শাখার সদস্য। তার দেয়া তথ্যের ভিত্তিতে জঙ্গি আস্তানা সন্দেহে রোববার সন্ধ্যা থেকে নারায়ণগঞ্জের ২৫০০ এলাকার একটি মসজিদ ঘিরে রাখে পুলিশ। রাত 10:30টায় সোয়াট ও কাউন্টার টেরোরিজম ইউনিটের বোম ডিসপোজাল ইউনিট অভিযান চালায় মুয়াজ্জিনের বাসায়। এ সময় 3টি বোমা উদ্ধার করে তা নিষ্ক্রিয় করে পুলিশ। উদ্ধার করা হয় বিপুল পরিমাণ বোমা তৈরির সরঞ্জাম। কাউন্টার টেরোরিজম ইউনিটের প্রধান জানান, গ্রেপ্তার মামুন বোমা তৈরিতে পারদর্শী ছিল। সে তার ঘরে বসেই বোমা তৈরি করত। 3টি শক্তিশালী আইইডি ডিফিউজ করেছে আমাদের বোম ডিসপোজাল টিম, এবং আপনারা দেখেছেন এর মধ্যে 2টি বিস্ফোরণে এলাকা প্রকম্পিত হয়েছে। এরকম শক্তিশালী বোমা সে তৈরি করছে এবং ভিতরে কাউকে পাই নাই, কিন্তু আমরা তার সাথে জড়িত অন্যান্যদের আমরা নাম পেয়েছি এবং আমাদের অভিযান অব্যাহত থাকবে তাদেরকে গ্রেপ্তারের। মামুনের দেয়া তথ্যের ভিত্তিতে কেরানীগঞ্জ থেকে আবু নাইম নামের আরেকজনকে গ্রেপ্তার করে সিটিডিসি। পরে নারায়ণগঞ্জের মদনপুরে নাইমের বাসায় অভিযান চালিয়ে 4টি রিমোট কন্ট্রোল ও বোমা তৈরির সরঞ্জাম জব্দ করা হয়। সিটিডিসি বলছে আবু নাইমও 90 জেএমবির সামরিক শাখার সদস্য। সে নিজে বোমা তৈরি করে এবং বোমা তৈরির একজন প্রশিক্ষকও বটে। যেই বাসা থেকে আমরা এই বোমা তৈরির সরঞ্জামগুলো উদ্ধার করেছি সেই বাসায় থাকতো এবং সপরিবারে থাকতো। কয়েকদিন পূর্বে সে তার পরিবারকে বাড়িতে পাঠিয়ে দেয়। গত মে মাসে নারায়ণগঞ্জের একটি পুলিশ বক্সে যে বোমা পেতে রাখা হয়েছিল সেটি মামুনের ঘর থেকে সরবরাহ করা হয়েছিল বলে জানিয়েছে পুলিশ। খালেদ রায়হান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। কলকাতায় নিষিদ্ধ জঙ্গি সংগঠন জেএমবির 3 সদস্যকে গ্রেপ্তার করেছে ভারতীয় পুলিশ। 3 জনই বাংলাদেশের নাগরিক বলে জানিয়েছে তারা। তবে এ বিষয়ে ভারতীয় কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে এখনো বাংলাদেশকে কিছু জানায়নি বলে জানিয়েছে পুলিশের কাউন্টার টেরোরিজম ও ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট। শনিবার রাতে অভিযান চালিয়ে ওই 3 জনকে গ্রেপ্তার করে কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স। গ্রেপ্তারের পর তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তারা জেএমবির শীর্ষ পর্যায়ের নেতা বলে ধারণা পুলিশের। কিছুদিন আগে তারা বাংলাদেশ থেকে কলকাতায় যান। তবে তারা কোনো হামলা চালানোর পরিকল্পনা করছিল কিনা সে বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি। এদিকে উত্তরপ্রদেশের লখনউ থেকে জঙ্গি সংগঠন আল কায়েদার 2 সদস্যকে অস্ত্র ও বিস্ফোরক সহ আটক করেছে পুলিশ। রাজধানীর ভাটারায় 40 লাখ টাকার জাল নোট সহ 5 জনকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। এ সময় জাল টাকা তৈরির বিপুল সরঞ্জামও জব্দ করা হয়। সকালে ভাটারার সাইদনগরের একটি বাসায় অভিযান চালায় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের গুলশান বিভাগ। অভিযানে জাল নোট তৈরির অন্যতম হোতা আব্দুর রহিম সহ 5 জনকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে রহিম জানায় 2010 সাল থেকে স্বামী স্ত্রী মিলে জাল নোট তৈরির কাজ করে আসছে তারা। কোরবানির ঈদকে সামনে রেখে 1 থেকে 1.5 কোটি জাল নোট বাজারে ছাড়ার পরিকল্পনাও ছিল তাদের। এসব জাল নোট তৈরির কাজে রহিমকে সহায়তা করত তার স্ত্রী এবং আরেক নারী, আর এগুলো বাজারে ছাড়ার কাজ করত 2 ডিলার। চলতি মাসের শেষের দিকে দেশের উত্তর মধ্যাঞ্চলে স্বল্প থেকে মধ্যমেয়াদী বন্যার পূর্বাভাস দিয়েছে সতর্কীকরণ কেন্দ্র। তবে দীর্ঘমেয়াদী বন্যার শঙ্কা নেই। এছাড়া বেশ কিছু নদীর পানি এখন বিপদসীমার কাছাকাছি রয়েছে। আর আবহাওয়া অফিস বলছে সপ্তাহখানেক পর আবার শুরু হতে পারে ভারী বৃষ্টি। জুনের শেষ ও জুলাইয়ের প্রথম সপ্তাহে ভারী বৃষ্টির মুখে পড়ে দেশ। টানা বর্ষণ ও উজানের ঢলে দেশের ৭৯ পয়েন্টে নদ নদীর পানি বাড়লেও বৃষ্টি কমায় এখনও আছে বিপদসীমার নিচে। আবহাওয়া অফিস বলছে জুন মাসে দেশের ৬ বিভাগেই স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টি হয়েছে। চলতি মাসের শেষেও হতে পারে ভারী বর্ষণ। আমরা জুন মাসে যেটা দেখলাম সারা দেশে প্রায় 70% মতো প্লাস। যদিও 2টা ডিভিশনে আমাদের মাইনাস আছে, কিন্তু অন্য 6টা ডিভিশন একটু বেশি হওয়াতে সারা দেশে তুলনামূলক প্রায় 70% বৃষ্টিপাত বেশি হয়েছে। হয়তো বা 2 দিন পরে কিছু কিছু জায়গায় বৃষ্টির প্রবণতাটা কিছুটা বৃদ্ধি পেতে পারে। সেটা হলো রংপুরের দিকে, বিশেষ করে রংপুর, সিলেট এবং চট্টগ্রামের দিকে, বিশেষ করে সাউদার্ন পার্টে একটু বেশি হতে পারে। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র বলছে এখন দেশের কোথাও বন্যা পরিস্থিতি নেই, তবে বৃষ্টি বাড়লে কিছু এলাকায় দেখা দিতে পারে বন্যা। জুলাই মাসের শেষ সপ্তাহের দিকে দেশের বিভিন্ন জায়গাতে পানি বিপদসীমা অতিক্রম করে যেতে পারে। ফলে দেশের উত্তরাঞ্চল এবং মধ্যাঞ্চলের অনেক জায়গাতে এই চলতি মাসের শেষের দিকে
স্বল্প থেকে মধ্যমেয়াদী একটা বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে। জুলাইয়ের শেষে টানা বর্ষণের পাশাপাশি উজানের ঢলে নদ নদীর পানি আবারও বাড়ার পূর্বাভাস দেয়া হয়েছে। মাহমুদ শরীফ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বেতন বোনাস আর ওভারটাইম নিয়ে চরম অনিশ্চয়তায় পড়েছেন নারায়ণগঞ্জের রূপগঞ্জের হাশেম ফুডস লিমিটেডের কারখানার আগুন থেকে বেঁচে যাওয়া শ্রমিকরা। তাদের জুন মাসের বেতন এবং 2 মাসের ওভারটাইম বকেয়া রয়েছে। সোমবার ও কারখানার সামনে ভিড় করেছে বেঁচে যাওয়া শ্রমিকরা। বেতন বোনাস না পেলে সামনের দিন চলা কঠিন হয়ে পড়বে বলে জানান তারা। এ বিষয়ে হাশেম ফুডসের অ্যাকাউন্টস ম্যানেজার নাহিদ মুরাদ বলেন, শ্রমিকদের বেতন ভাতা দেওয়ার চেষ্টা চলছে। এদিকে অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তে 3 সরকারি সংস্থা, ফায়ার সার্ভিস, নারায়ণগঞ্জ জেলা প্রশাসন এবং কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর তদন্ত শুরু হয়েছে। রোববারও ফায়ার সার্ভিসের তদন্ত কমিটির সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন। ম্যানেজমেন্ট সিদ্ধান্ত নিচ্ছে যে আগামীকাল 13 তারিখ আমরা বেতন দেওয়ার জন্য আমরা প্রস্তুত আছি আর কি। এরকম দেওয়ার সম্ভাবনা অনেক বেশি, দিবই আর কি। তো সেদিন আবার বোঝা যাবে যে আমরা বোনাসটাও কবে দিতে পারবো বা ওই দিনে আমরা জানতে পারবো। করোনার এই সংকটকালে সাহস যোগানোর পরিবর্তে বিএনপি বিভ্রান্তি ছড়িয়ে মানুষের মনোবল ভেঙে দেওয়ার অপচেষ্টা করছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। দুপুরে নিজ বাসায় নিয়মিত ব্রিফিংয়ে এই কথা বলেন তিনি। বলেন, প্রধানমন্ত্রী বিশেষজ্ঞ কমিটির সুপারিশের ভিত্তিতেই করোনা মোকাবিলায় বিভিন্ন সিদ্ধান্ত বাস্তবায়ন করছেন। শুরু থেকে তারা নিজেরাই একলা চলনীতিতে আছে। মুখের কথা এখন রাজনীতির চিড়া ভিজে না। মাঠে নেমে পাশে না দাঁড়ালে মানুষ বিশ্বাস করে না। জনরোষের ভয়ে বাধ্যই বিএনপি এখন একলা চলনীতিতে রয়েছে। অর্থনৈতিক প্রবৃদ্ধির ধারাবাহিকতায় বাংলাদেশিরা এখন বহির্বিশ্বে বিনিয়োগের কথা ভাবছে। তাই এ বিষয়ক নীতিমালা প্রণয়ন সময়ের দাবি বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান। রোববার বিডা আয়োজিত বহির্বিশ্বে বাংলাদেশি বিনিয়োগ নীতিমালা বিষয়ে এক অনলাইন আলোচনায় এসব কথা বলেন তিনি। এছাড়া মানি লন্ডারিং লিকেজ রোধ করার উদ্দেশ্যে নীতি প্রণয়ন করা উচিত বলেও জানান সালমান এফ রহমান। আলোচনায় বিডা নির্বাহী চেয়ারম্যান জানান, এরই মধ্যে এ বিষয়ে নীতিমালার খসড়া করা হয়েছে, দ্রুতই তা চূড়ান্ত করা হবে। এ সময় মধ্যপ্রাচ্য সহ আফ্রিকা ও ইউরোপের বিভিন্ন দেশে কৃষি ও শিল্প খাতে বিনিয়োগের সম্ভাবনার কথা তুলে ধরেন বক্তারা। এছাড়া মধ্যপ্রাচ্যে মাঝারি ও ক্ষুদ্র বিনিয়োগের সুবিধার কথাও তুলে ধরেন তারা। কক্সবাজার সমুদ্র সৈকতে আর নেই কোনো কোলাহল। করোনা সংক্রমণ রোধে মানুষের বিচরণ নিষিদ্ধের পর সৈকত এলাকায় প্রকৃতি আপন খেয়ালে ফিরেছে তার চেনা রাজত্বে। সামুদ্রিক প্রাণীকুলের অবাধ বিচরণ ও প্রকৃতির সৌন্দর্য ধরে রাখার দাবি জানিয়েছেন পরিবেশবাদীরা। সমুদ্র সৈকতের বালিয়াড়িতে এমন শিল্পকর্মে আটকে যায় চোখ, যেন শিল্পীর তুলিতে আঁকা কোনো ক্যানভাস। করোনা পরিস্থিতির কারণে মানুষের চলাচল বন্ধ, তাই প্রকৃতি নিজেই মেতেছে এমন শিল্পকর্মে। সৈকতের বিশাল এলাকা জুড়ে এখন অসংখ্য কাঁকড়ার বিচরণ, স্থানীয়দের কাছে লাল বাহিনী নামে পরিচিত। শৈল্পিক এসব কারুকাজের কারিগর তারাই। সৈকতে মানুষের আনাগোনা যখন বেশি ছিল, তখন এদের দেখা মেলা ছিল কঠিন। করোনার প্রভাবে নিরিবিলি পরিবেশে বালুর বুকে দাপিয়ে বেড়াচ্ছে তারা। ছোটোকালে যখন আমরা সমুদ্র সৈকত আসতাম, তখন আমরা লাল কাঁকড়াগুলো দেখতাম। এখন লকডাউনের কারণে আবার নতুনভাবে দেখা যাচ্ছে লাল কাঁকড়াগুলো। জীববৈচিত্র্যগুলো আবার ফুটে উঠেছে। আমরা এখন দেখতে পাচ্ছি লাল কাঁকড়া নিঃসন্দেহে হাঁটাচলা করতেছে। এই সৌন্দর্যটা ধরে রাখতে হবে। প্রাকৃতিক প্রাণ প্রাচুর্যের এ ধারাবাহিকতা ধরে রাখতে বছরের কিছুটা সময় সমুদ্র পাড় জনমানব শূন্য রাখার পরামর্শ পরিবেশবাদীদের। কক্সবাজারে যে কোনো এক মাস, এটি জুন জুলাই হতে পারে, এক মাসের জন্য পর্যটন সেখানে নিষিদ্ধ করা দরকার। পাশাপাশি একটি জোন করে দেওয়া দরকার, যেখানে মানুষ যাবে না, শুধু সামুদ্রিক প্রাণীরা বা ভিন্ন প্রাণীরা সেখানে তাদের প্রজনন করবে এবং তারা ঘুরে বেড়াবে। প্রকৃতির এই প্রত্যাবর্তনকে ধরে রাখতে নানা উদ্যোগের কথা জানিয়েছেন কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ। প্রথমেই লাল কাঁকড়ার সংরক্ষণ, সমুদ্রলতার সংরক্ষণ, কচ্ছপ সংরক্ষণ, ডলফিনগুলোকে কাছে নিয়ে আসা, বেড়া দিয়ে এগুলো আপাতত সংরক্ষণের চিহ্নিত করার জন্য ব্যবস্থা নিয়েছে। প্রকৃতি ও মানুষের কল্যাণেই সামুদ্রিক জীববৈচিত্র্য ধরে রাখতে বিভিন্ন মেয়াদী পরিকল্পনা নেয়ার দাবি জানিয়েছেন প্রকৃতিপ্রেমীরা। তৌফিকুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, কক্সবাজার।
ডেল্টা ভ্যারিয়েন্টকে করোনার সবচেয়ে খারাপ ধরন হিসেবে অভিহিত করেছেন যুক্তরাষ্ট্রের শীর্ষ সংক্রামক রোগ বিশেষজ্ঞ অ্যান্থনি ফাউচি। এদিকে বিশ্বে একদিনে করোনায় আরও 6,500 মানুষের মৃত্যু হয়েছে, নতুন শনাক্ত 3,73,000। এ নিয়ে বিশ্বে করোনায় মোট প্রাণহানি ছাড়িয়েছে 40,50,000, আর এ পর্যন্ত মোট আক্রান্ত 18,76,00,000-এরও বেশি। ভারতে একদিনে মৃত্যু হয়েছে 720 জনের, নতুন শনাক্ত 37,000 রোগী। আগামী 19 জুলাই পর্যন্ত বিশ্বে গত 24 ঘন্টায় রাশিয়ায় সর্বোচ্চ 749 জন মারা গেছে, নতুন শনাক্ত 25,000 নতুন রোগী। এদিকে চীনের তৈরি সিনোভ্যাক টিকা দেওয়ার পরও করোনা আক্রান্ত হচ্ছেন থাইল্যান্ডের মেডিকেল কর্মীরা। লুৎফা ফৌজিয়া, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ভারতের 3 রাজ্যে বজ্রপাতে অন্তত 68 জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে উত্তরপ্রদেশে 41 জন, রাজস্থানে 20 এবং মধ্যপ্রদেশে 7 জন মারা গেছেন। রাজস্থানের জয়পুরে পর্যটকদের কাছে জনপ্রিয় একটি দুর্গে সেলফি তোলার সময় বজ্রপাত হলে 11 জনের মৃত্যু হয়। জয়পুরে নিহতদের মধ্যে 7 জন শিশু রয়েছে। নিহতদের পরিবারকে 5 লাখ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী অশোক গেহলোত। বজ্রপাতে মৃত্যুর ঘটনায় শোক জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিকে উত্তরপ্রদেশে টানা বৃষ্টিতে বেশ কয়েক জায়গায় দেখা দিয়েছে জলাবদ্ধতা। এদিকে মহারাষ্ট্রের উপকূলীয় অঞ্চল, হিমাচল প্রদেশ, পাঞ্জাব, হরিয়ানায় জারি করা হয়েছে রেড অ্যালার্ট। সমাজতান্ত্রিক সরকার বিরোধী বিক্ষোভে উত্তাল কিউবা। খাদ্য সংকট ও দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে রোববার হাভানা সহ বেশ কয়েকটি শহরে রাস্তায় নামে হাজারো বিক্ষোভকারী। এ সময় ওষুধ, করোনা ভ্যাকসিন এবং গণতন্ত্রের দাবিতে স্লোগান দেয় তারা। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। কমিউনিস্ট শাসিত কিউবায় এ ধরনের বিক্ষোভের ঘটনা বিরল। সরকার বিরোধীদের মতে গত 30 বছরে এটাই কিউবায় সবচেয়ে বড় বিক্ষোভ। এদিকে যেখানে বিক্ষোভ হবে সেখানে কমিউনিস্টরা পাল্টা প্রতিরোধ গড়ে তুলবে বলে জানিয়েছেন কমিউনিস্ট পার্টির প্রধান এবং দেশটির প্রেসিডেন্ট মিগুয়েল দিয়াজ ক্যানাল। সেই সাথে এই বিক্ষোভের জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করেছেন তিনি। ইংল্যান্ডের স্বপ্ন ভেঙে ইউরো চ্যাম্পিয়ন ইটালি। ফাইনালে 1-1 ড্র থাকার পর ডোনারুমা বিরতে টাই ব্রেকারে ইংলিশদের 3-2 ব্যবধানে হারায় আজুরিরা। 53 বছর পর ইউরোর দ্বিতীয় শিরোপা জিতল মানচিনির দল। ইউরোর শিরোপা জয়ের আরাধ্য স্বপ্ন ধূলিসাৎ হল ইংল্যান্ডের। 55 বছর পর কোনো মেজর টুর্নামেন্টের ফাইনালে উঠে ব্যর্থতার গল্প লিখল থ্রি লায়ন্স। নিজেদের মাঠ ওয়েম্বলিতে খেলা, ইটস কামিং হোম গানের তালে গ্যালারি ছিল টইটম্বুর, কিন্তু ইংলিশদের হৃদয় ভেঙে ইউরোপ সেরার মুকুট পড়ল ইতালি। নির্ধারিত সময়ের পর অতিরিক্ত সময় থাকে 1-1 সমতা। এরপর টাই ব্রেকারে স্বপ্নভঙ্গ হয় ইংল্যান্ডের, যেখানে নায়ক বনে যান গোলকিপার দোনারুমা। 5 শটের 3টি ঠেকিয়ে দিয়ে শিরোপা উপহার দেন ইতালিকে, হয়েছেন আসর সেরা। টাইব্রেকার বিবেচনায় রাশফোর্ড ও স্যানচোকে শেষ মুহূর্তে বদলি নামিয়েছিলেন ইংলিশ কোচ। দুজনই হতাশ করেছেন। রাশফোর্ড মারেন পোস্টে আর স্যানচো সাকার শট রুখে দিয়ে ইতালির শিরোপা নিশ্চিত করেন দোনারুমা। পেনাল্টিতে আজুরিদের 2টি শট ঠেকালেও নায়ক হতে পারেননি ইংলিশ গোলরক্ষক পিকফোর্ড। এর আগে ওয়েম্বলিতে শুরুটা স্বপ্নের মতো হয়েছিল ইংল্যান্ডের। ম্যাচের সময় 2 মিনিট না হতেই ইংলিশদের উল্লাসে মাতান লুক শ। ইউরোর ইতিহাসে ফাইনালে এটাই সবচেয়ে দ্রুততম গোল। ইতালি প্রথমার্ধে গোলের চেষ্টা চালালেও থ্রি লায়ন্সের জমাট রক্ষণ ভাঙতে ব্যর্থ। দ্বিতীয়ার্ধে গোল শোধে মরিয়া আজ্জুরিরা, সাফল্য পায় 67 মিনিটে। বনুচ্চির কল্যাণে স্তব্ধ স্বাগতিকরা। 53 বছর পর ইউরো জিতল ইতালি, আর ইংল্যান্ডের আক্ষেপের গল্প দীর্ঘ হল। 1966-র পর এ নিয়ে 7টি মেজর টুর্নামেন্টে টাই ব্রেকারে হেরে বিদায় নিল ইংল্যান্ড। ফেরদৌস ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এদিকে ইউরো ট্রফি নিয়ে রোমে ফিরেছে ইতালির ফুটবলাররা। দেশে ভক্তরা বরণ করেছে ফুটবলবিদদের। আরাধ্য জয়ে আবেগ আপ্লুত মানচিনির দল। বিমান দরজা খুলতেই ইউরো হাতে মানচিনির পাশে অধিনায়ক কিয়েল্লিনি। লন্ডন থেকে ফিরেছেন জাতীয় বীরেরা। গত বিশ্বকাপে কোয়ালিফাই করতে না পারা যদি হয় ইতালির ফুটবল ইতিহাসের সবচেয়ে কষ্টের অধ্যায়, তাহলে 3 বছর ব্যবধানে ইউরো জিতে কিয়েল্লিনি বনুচ্চিরা জানিয়ে দিলেন ইতালি ইজ ব্যাক। ফাইনালে ডিফেন্সের শক্তি বাড়িয়েও পারেনি ইংল্যান্ড। খেলা শুরু হতে না হতে গোল পাওয়া গ্যালারি ভর্তি স্বাগতিক সমর্থন, কিছুতেই কিছু হয়নি। ইংলিশদের প্রথম ইউরো জয়ের স্বপ্ন অধরাই থেকে গেল। আসর জুড়ে দুরন্ত পারফরম্যান্স, এরপর ফাইনালে টাই ব্রেকারে 2টি সেভ।
টুর্নামেন্ট সেরা তাই ইতালিয়ান গোলকিপার দোনারুমা। পরাজিত দলে থাকলেও ফাইনালে দারুণ লড়েছে ইংলিশ গোলকিপার পিকফোর্ড। গোল্ডেন গ্লাভস জিতেছেন তিনি, আর গোল্ডেন বুট পেয়েছেন পর্তুগিজ তারকা রোনালদো। 1992 সালে ওয়েম্বলিতে ইউরোপিয়ান কাপ ফাইনালে বার্সেলোনার কাছে হেরে কেঁদেছিলেন সাম্পদোরিয়া ফরওয়ার্ড মানচিনি। সেই ওয়েম্বলি তাকে ফিরিয়ে দিল আনন্দের উপলক্ষ। প্রায় 30 বছর আগে এখানেই আমি কেঁদেছিলাম, আজও কাঁদছি, জানি না কেন। এখনো বিশ্বাস হচ্ছে না আমরা শিরোপা জিতেছি। 55 বছর পর কোনো ট্রফি জয়ের সুযোগ হাতছাড়া হবার পরও সাউথ গেট কাউকে দোষী মানতে রাজি নন। পুরো টুর্নামেন্টে ছেলেরা সর্বস্ব উজাড় করে দিয়েছে। শিরোপার খুব কাছাকাছি গিয়েও আমরা পারিনি। কেইনদের মাথা উঁচু রাখা উচিত, আমি ওদের নিয়ে গর্বিত। লন্ডন থেকে রোম ইতালিয়ান ভক্তরা অধীর হয়ে ইউরো জয়ের প্রতীক্ষায় ছিল। মানচিনির দল উপহার দিয়েছে উৎসবের রাত। দারুণ। 2012-র ইউরো ফাইনালে স্পেনের কাছে হার আমাদের তাড়িয়ে বেড়াচ্ছিল। এই জয় দরকার ছিল, শিরোপা আমাদেরই প্রাপ্য। মানচিনিকে ভালোবাসি। আমরা নিজেদের হারিয়ে খুঁজেছিলাম। ইতালি এক দুর্দান্ত দল। মানচিনির হাত ধরেই দলটি বদলে গেছে। ইংল্যান্ডকে বঞ্চিত করে শিরোপা জয়ের পথে ইতালির টানা জয় সংখ্যা এখন 34। ফেরদৌস ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এবং এর সাথে শেষ হলো বিরতিহীন সংবাদ দুপুরের আজকের সময়। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।